আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রেজান। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর হত্যাকারী ও ক্ষেত্র প্রস্তুতকারী সহ সব তথ্য সময় মতো জানানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। ৭৫-এর হত্যাকাণ্ডকে কারবালার সঙ্গে তুলনা। তালেবান নিয়ন্ত্রণের পর আতঙ্কে আফগানদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক। কাবুল বিমানবন্দরে ৮ জনের মৃত্যু। করোনা ভাইরাসে মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের হার। ভ্যাকসিন উৎপাদনে সিনোফার্মের সাথে ইনসেপ্টার চুক্তি সই। সুইডেনে উদ্ভাবিত নাকে নেওয়া টিকা বাংলাদেশে পরীক্ষার আবেদন এ মাসেই উত্তীর্ণ হলে করোনা রোধে বড় অগ্রগতি। এবং পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ। টিকটক লাইকি কেন বন্ধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। এছাড়াও সোশ্যালিজম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। জাতীয় চিড়িয়াখানায় দুর্জয় ও অবন্তিকা নামের 2 বাঘ শাবক প্রদর্শনের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। 15 আগস্টের হত্যাকাণ্ডকে কারবালার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য এমন নৃশংস হত্যাকাণ্ড আর কোনো দেশে ঘটেনি বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পুরো পরিবার রক্ত দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য মৃত্যুবরণ করতে তিনি প্রস্তুত রয়েছেন। সোমা ইসলামের রিপোর্ট। কান্নাজড়িত কণ্ঠে 1975-এর 15 আগস্টের ভয়াবহতা বর্ণনা করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 13 থেকে শেষ কথা হয় আমাদের। তারপরে এই ঘটনা। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের স্মরণ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। আলোচনায় আওয়ামী লীগের নেতারা জাতির পিতার হত্যার মাস্টারমাইন্ডদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি জানান। প্রধানমন্ত্রী নেতাদের উদ্দেশ্যে বলেন, সে সময়ের খবরের কাগজে চোখ রাখলেই জানা যাবে কারা ছিল মাস্টারমাইন্ড। বঙ্গবন্ধুর হত্যাকারী ও হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুতকারী সহ সব তথ্য সময় মতো জানানো হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কমিশন গঠন করতে বলছেন, তার এ দাবি করছেন, ও দাবি করছেন, খুব ভালো কথা। কিন্তু সেই সাথে এটাও এই জিনিসগুলো আগে পড়ে দেখেন, অনেক কিছু আপনাদের কাছে সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু সেই 72 সাল থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্ত হলো, জাসদ সৃষ্টি হলো। যারা বড় বড় নেতা ছিল তারা তো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অনেকেই চলে গেছে, আর যারা এদেশের ছিল তারা কোথায় গেল? তার জন্য হঠাৎ উধাও হয়ে গেল। তা সব যে আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে মিশে গেল। হ্যাঁ, আমি আরো অনেক ঘটনা জানি। ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে, এবং সেদিনও খুব বেশি দূরে না। দেশের জন্য জীবন দিয়েছেন তার পুরো পরিবার। দেশের মানুষের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত বলে জানালেন প্রধানমন্ত্রী। আর জাতির পিতা রক্ত দিয়ে গেছেন, এই দেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন। আমার মা, আমার ভাইয়েরা, আমিও সেই রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি। আমার একটাই চাওয়া, যে আদর্শ নিয়ে আমার বাবা এদের স্বাধীন করেছেন, স্বাধীনতা সেই আদর্শ বাংলার মানুষের কাছে পৌঁছে দেবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। তো আজকে 15 আগস্টের এটাই আমাদের প্রতিজ্ঞা হবে যে ওই রক্ত কখনো বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। এদেশের মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমার বাবা, মা, ভাইয়ের আত্মা যেন শান্তি পায়, সেটাই আমি চাই। মৃত্যুকে সামনাসামনি দেখেছি, কিন্তু কোনোদিন আমি ভীত হইনি, আর আমি ভীত হব না, কারণ আমি তো প্রস্তুত। আমি তো জানি যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। দেশের মানুষের সব প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে জাতির পিতা হত্যার আসল প্রতিশোধ দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশে এমন হত্যাকাণ্ড ঘটলো যেটা একমাত্র কারবালার সাথেই তুলনা করা যায়। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর শহরটির রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। দেশ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে, তবে বিপরীত চিত্র দেখা গেছে কাবুল বিমানবন্দরে। দেশ ছাড়ার সময় সেখানে 5 জন, এছাড়াও চলন্ত বিমান থেকে পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। তালেবান সরকারকে সুসম্পর্ক ও সকল ধরনের সহযোগিতা দিতে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র হুয়া চুনইং। আলী হোসেনের রিপোর্ট। 2 দশক পর আবারও তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তান। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে আফগানদের। রাজধানী কাবুল দখলের পর প্রেসিডেন্ট প্রাসাদ সহ সরকারের সব অফিস ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বাহিনী। জনশূন্য নগরীর প্রায় সবকিছুই বন্ধ, দেখা মিলছে না কোনো নিরাপত্তা রক্ষীর। শুরু হয়েছে লুটপাট আর বেসামরিক নাগরিকদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ। প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে গেছে আফগানদের মধ্যে। কাবুলের বিমানবন্দরে ছুটে যাচ্ছে মানুষ, একে অপরকে ঠেলে যেভাবেই হোক বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলোর কূটনীতিক এবং কর্মীদের সরিয়ে নিতে কাবুল বিমানবন্দর ও এয়ার ট্রাফিক ব্যবস্থার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সেনারা। রাজধানী থেকে পালিয়ে যাওয়া রুখতে বিমানবন্দরের রানওয়েতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। কাবুল ছাড়তে চাইলে তাদের সুযোগ করে দিতে তালেবানদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে 60টিরও বেশি দেশ। আশরাফ ঘানির দেশত্যাগ এবং কাবুলের প্রেসিডেন্ট প্যালেস দখলের পর আফগান যুদ্ধের অবসান হয়েছে বলে জানিয়েছে তালেবান বাহিনী। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর পরিস্থিতি এখন শান্ত বলে দাবি করছেন দলটির নেতারা। দেশটিতে পূর্ণ এবং সার্বিক সরকার গঠনের চেষ্টা চালানো হচ্ছে এবং বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর সরকার ব্যবস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে তারা। তাজিকিস্তানের উদ্দেশ্যে বিমানে উঠলেও দেশটির সরকার আশরাফ ঘানিকে আশ্রয় দিতে রাজি না হয় সেখান থেকে ওমানে গেছেন তিনি। ওমানে আশ্রয় না পেলে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইবেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে মার্কিন পরাজয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে দীর্ঘমেয়াদী শান্তির সুযোগ তৈরি হবে। আফগানিস্তান দাসত্বের শেকল ভেঙেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন। তবে আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন সমর্থক সরকারের পতনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তোপের মুখে পড়েছেন। আলভি হোসাইন, চ্যানেল আই। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় সে দেশের জনগণের পাশে থাকবে বাংলাদেশ। আফগানিস্তানে আটকে পড়াদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো প্রয়োজনে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাকি আক্তার রিপোর্ট। আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে আসার পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবস্থান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, আফগানিস্তানে বর্তমানে পরিবর্তনশীল পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছে সরকার। বর্তমানে আমাদের অবস্থান হলো আমরা উই আর অবজার্ভিং দ্য সিচুয়েশন ভেরি ক্লোজলি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা চাই আফগানিস্তানের জনগণের মতামত এখানে প্রতিফলিত হোক। আফগানিস্তানের মানুষের অনেক সক্ষমতা আছে, তারা সেটি ব্যবহার করে বিশ্বে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াক, সে ব্যাপারে বাংলাদেশ সার্বিক সহযোগিতা করবে। সামনের দিনে যখনই আমরা বুঝবো একটা স্টেবল গভর্নমেন্ট এসছে, বাংলাদেশ তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আফগানিস্তানে অবস্থানরত 3 বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে, বাকি 7 জনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি। আফগানিস্তানে কোনো বাঙালি যদি বাংলাদেশি নাগরিক যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, তাদেরকে আমাদের তার সঙ্গে দূতাবাসের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি আমরা। আফগানিস্তানে তালেবানদের উত্থানের ঘটনায় কোনো মহল যেন ষড়যন্ত্র করতে না পারে সেদিকে নজর রয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অত্যন্ত সতর্কতার সাথে এই এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি পর্যালোচনা করা উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি থাকা দরকার। এই প্রেক্ষাপটের সাথে আমাদের দেশের কোনো ব্যক্তি বা কেউ কোনো মতবাদ চেঞ্জ হয় কিনা বা তাদের এই ধরনের কোনো মতবাদ তাদের মধ্যে আমরা পরিলক্ষিত হয় কিনা, এটার জন্য আমরা সাইবার ওয়ার্ল্ডেও আমরা নজরদারি রাখছি। পাশাপাশি আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। এদেশের মাটিতে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঠাঁই দেওয়া হবে না বলে জানান তারা। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা গতকালের চেয়ে কমেছে। সোমবার 174 জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনায় মোট মৃত্যু 24,349-এ দাঁড়ালো। শনাক্তের হার কিছুটা বেড়ে 21.08%। উপজেলা পর্যায়ে করোনা আইসোলেশন ওয়ার্ড থাকলেও রোগীরা ভিড় করছেন জেলা হাসপাতালগুলোতে। মিথিলা রাজনের রিপোর্ট।
গত ৪ দিন ধরেই করোনায় মৃতের সংখ্যা ২০০-র নিচে। সোমবার ১৭৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনা মহামারীতে মৃতের সংখ্যা ২৪,৩৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়ে হয়েছে ৬,৯৫৯ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪,২৫,৮৬১ জনে দাঁড়ালো। এই সময় শনাক্তের হার ২১.০৮%। সুস্থতা কিছুটা কমে হয়েছে ৯,২৬৮ জন। মোট সুস্থ ১৩ লাখের বেশি মানুষ। বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এরপরে চট্টগ্রামে ৩৭, খুলনায় ১৯, রাজশাহীতে ১৭, ময়মনসিংহে ১১, রংপুর ও বরিশালে ৭ এবং সিলেটে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিলে পরে পরিস্থিতি অনুযায়ী রোগীকে উপজেলা থেকে জেলাসহ বিভিন্ন পর্যায়ে সেবা দেওয়া সহজ হয় বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় সিনোফার্মের কাছ থেকে করোনা টিকা বাল্ক এনে দেশে উৎপাদন করবে ইনসেপ্টা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ মাসের মধ্যে সিনোফার্মের টিকা উৎপাদনে যাবে বাংলাদেশ। তবে টিকার মূল্য এখনো নির্ধারণ হয়নি। জানাতুল বাগের কেকার রিপোর্ট। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান BCPS-এ চীনের সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিল দুই দেশ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের স্বাগত বক্তব্যের পর বেইজিং থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের কনসেলর জি রং, সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিং জান সহ অন্যরা। এরপর ঢাকার BCPS-এ বক্তব্য রাখেন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সহ সংশ্লিষ্টরা। China National Biotech Group Company Limited, China Sinopharm International Corporation and Incepta in order to co-produce COVID-19 vaccine. As a national company, Incepta has always been associated with various government programs, be it storage of vaccine at ultra-low temperature or supply of emergency medicine. China is one of the most reliable partner of Bangladesh in terms of vaccine cooperation. কোভিড থেকে মুক্তির জন্য আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজের তাগিদে, নিজের পরিবারের জন্য, নিজের পাড়াপড়শির জন্য, নিজের বন্ধু বান্ধবদের, দেশের মানুষের জন্য। চুক্তি সই শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী। সিনোফার্ম বাল্কে দিবে এবং ইনসেপ্টার যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, যে শিল্প আছে, সেখানে ফিল ফিনিশ করবে। এই চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এই ইনসেপ্টা এই কোভিড ভ্যাকসিন বাংলাদেশে তৈরি করতে পারবে। তাদের অনেক সক্ষমতা। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি মাসে 10 ডোজের ভায়েল হলে 4 কোটি আর 5 ডোজের ভায়েল হলে 2 কোটি ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে সুইডেনে উদ্ভাবন করা নাকে নেওয়া টিকার মানবদেহে পরীক্ষার অনুমতির জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে শিগগিরই আবেদন করবে বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়াল লিমিটেড BCTL। 3 ধাপের পরীক্ষায় সফল হলে এটি হবে প্রচলিত ভ্যাকসিনের বিকল্প। তারকুস্তা মাসুমের রিপোর্ট। নাক দিয়ে নেওয়া যায় করোনা ভাইরাসের এমন টিকা উদ্ভাবন করেছে সুইডেনের ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি। টিকাটি প্রাণীদেহে পরীক্ষায় ভালো ফলাফল এসেছে। সুইডেনের ইমিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং AB বা ISR এখন মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগের অপেক্ষায়। বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী চিকিৎসক এবং বাংলাদেশি চিকিৎসকরা এই টিকা বাংলাদেশে পরীক্ষার চেষ্টা করছেন। ISR বঙ্গবন্ধু ভ্যাকসিন প্রজেক্ট, এটার মেইন উদ্যোক্তা হলো ডক্টর আরিফুর রহমান, এর সঙ্গে আছে আমি ডক্টর মাসুদুল হাসান, ডক্টর জিয়াউদ্দিন আহমদ সাদেক, ডক্টর চৌধুরী হাফিজ হাসান এবং মাহমুদুল ইসলাম চৌধুরী বাপ্পি। আমরা 4 জন এটার উদ্যোগ নেই এবং এটা একটা নেজাল স্প্রে ভ্যাকসিন
এবং সবচেয়ে যুগান্তকারী ভ্যাকসিন এটা হবে। বাংলাদেশে টিকেটের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছেন ইউজিসি প্রফেসর ডক্টর এবিএম আব্দুল্লাহ এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আহমেদুল কবির। আছেন 3 জন কো ইনভেস্টিগেটরও। আমরা সাবমিট করব, বিএমআরসির ইথিক্যাল কমিটি যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে ফেজ 1 স্টাডিটা শুরু হতে পারে, যেটা ক্লিনিক্যাল। কবে সাবমিট করতে যাচ্ছেন? আমরা এই অগাস্ট, এই মাসের শেষ সপ্তাহে, 3rd উইক অফ অগাস্ট। অনুমতি সাপেক্ষে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মানবদেহে পরীক্ষা হবে। যদি অ্যানিমালে যেরকম ভালো রেজাল্ট পাওয়া গেছে সেটা যদি হিউম্যান স্টাডিতে রিফ্লেক্ট করে তাহলে তো এটা কালজয়ী ভ্যাকসিন হবে, সেটা ভিন্ন বিষয়। কারণ আর যদি সেটা না হয় তাহলে এটা এখানেই ক্লোজ। সব পরীক্ষা অতিক্রম করে টিকাটি বাজারে এলে তা হবে করোনা প্রতিরোধে সুই ফোটানোর বিকল্প টিকা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে খোলার আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। বলেছেন এই সময়ের মধ্যে করোনা সংক্রমণের হার কমে এলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। পরিস্থিতি উন্নয়নে শিক্ষকদের টিকা প্রদান কার্যক্রম এগিয়ে চলছে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে 2020 সালের 17 মার্চ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে কয়েক দফা বাড়ানো হয় বন্ধ রাখার সময়সীমা। একসময় খুলে দেওয়ারও ঘোষণা আসে, তবে আবারও পরিস্থিতির অবনতি হলে তা সম্ভব হয়নি। শিক্ষামন্ত্রী বলছেন নভেম্বর ডিসেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা ক্ষীণ। আমাদের গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা ধরে নিয়েছি যে আমরা হয়তো বা নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আমাদের সংক্রমণের হার অনেক কমে যাবে এবং যত দ্রুত সেই সংক্রমণ কমিয়ে আনতে পারবো তত দ্রুতই আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা নিতে বলেছেন মন্ত্রী। শিক্ষার সঙ্গে জড়িত যারা আছেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, তাদেরও যদি আমরা টিকাদান কাজটি শেষ করে ফেলতে পারি যাতে আমাদের সংক্রমণ আমরা একদম কমিয়ে আনতে পারি। অ্যাসাইনমেন্ট আর অনলাইন ক্লাসে হতাশ না হয়ে বাড়িতে লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। যে আমরা হয়তোবা মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চালের বাজার নিয়ন্ত্রণে সোমবার থেকে বেসরকারি উদ্যোগে চাল আমদানির অনুমতি দিচ্ছে সরকার। খাদ্যমন্ত্রী জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই চালের দাম কমতে শুরু করবে। শুধু মিল মালিকরাই নয়, চালের দাম বাড়ার পেছনে আড়তদার ও চাল ব্যবসায়ীদের কারসাজি রয়েছে। মোরসালিন বাবলা আরও জানাচ্ছেন। চলতি বোরো মৌসুমে দেশের চালের উৎপাদন ভালো হয়েছে। সরকারি গুদাম ছাড়াও বাজারে চালের কোনো ঘাটতি নেই। আন্তর্জাতিক পর্যায়েও দাম কমতির দিকে। তারপরও দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বগতি। গত এক সপ্তাহে মোটা চাল কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। নাজির চাল হইলো মনে করেন 64 টাকা, 66 টাকা। আটার চালগুলো হইলো 48 টাকা, আর মোটা চালগুলো হইলো 2400 টাকা বস্তা। বর্তমান বাজার ঈদের আগে যা ছিল, যে উদ্যোগতি ছিল, ওটার মধ্যে আছে, মানে বাড়ছেও না কমছেও না। মিলাররা বাড়াইছে দেখে চালের দাম বাড়তি। এখন মিলাররা ইন্ডিয়া থেকে সংবাদে আমরা শুনতেছি ইন্ডিয়া থেকে চাল আমদানি শুল্ক কমাইছে, ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে। বাজারের এমন পরিস্থিতিতে শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। 14 লক্ষ মেট্রিক টন চাউল আছে। এবার উৎপাদন আরও বেড়েছে। এই টাইমে চাউলের দাম কম থাকার কথা। আমদানির চাউল কিছুটা এসে ঢুকলেও তখন এই প্রভাবটা পড়বে এবং যারা ধান বা চাউল মজুত করে রেখেছে তারা মনে করবে যে না, চাউল যখন আমদানি হচ্ছে আমাদের আর উপায় নেই, দাম আর বাড়বে না, তখন কিন্তু তারা বাজারে ছাড়তে শুরু করবে। খাদ্যমন্ত্রী জানান চালের মজুতদারদের ধরতে জেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। ধন্যবাদ বিদিতা, স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড আসন্ন সিরিজের প্রসঙ্গ। কোভিড প্রোটোকল সহ সিরিজের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার ঢাকায় আসছে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল। বিসিবি জানিয়েছে 5 ম্যাচের টি20-র সবগুলো ম্যাচই মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বিকেল 4টায়। রিপোর্ট করেছেন আদিল আহমেদ শাম।
অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর রেশ কাটতে না কাটতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের আরেকটি টি-20 সিরিজ। 24 আগস্ট ঢাকায় পৌঁছে যাবে কিউই দল। তার আগে সবকিছু পর্যবেক্ষণ করতে ঢাকায় টিম পাঠাচ্ছে নিউজিল্যান্ড। যেহেতু এডিশনাল বায়োবাবলের একটা বিষয় রয়েছে, আর একটা ভেন্যুতে করে সেখানে একটা বায়োবাবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, সো এই বিষয়গুলোকে তারা একটু ডিসকারেজ করছে। মুভমেন্টটাও তারা চাচ্ছে যে যতটুকু কম মুভমেন্টে সিরিজটাকে আমরা সাকসেসফুলি শেষ করতে পারি, সে ব্যাপারেই আমাদের আলোচনা হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের মতোই বায়োবাবল সিস্টেমের কড়াকড়ি থাকবে আসন্ন সিরিজ নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী। তাদেরও রিকোয়ারমেন্ট হচ্ছে যে অস্ট্রেলিয়াকে যে ধরনের বায়োবাবল এনভায়রনমেন্ট দেওয়া হয়েছিল সেটা দেওয়ার ব্যাপারে তারা আমাদের বারবার বলছেন, এবং আমরাও চেষ্টা করব সে ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। 1 সেপ্টেম্বর শুরু হবে নিউজিল্যান্ডের সাথে টাইগারদের 5 ম্যাচের টি-20 সিরিজ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান, পালিয়ে গেছেন তাদের প্রেসিডেন্ট। জঙ্গিদের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। আফগান ক্রিকেটের 2 বিশ্ব তারকা রশিদ খান এবং মোহাম্মদ নবী নিজেদের পরিবার নিয়ে এখন মহা দুশ্চিন্তায় তারাও। দি 100 ক্রিকেট খেলতে এখন লন্ডনে আছেন রাশিদ। সেখান থেকে প্রতিনিয়ত উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে পরিবারের জন্য। কিভাবে প্রিয়জনদের আফগানিস্তান থেকে বের করে আনবেন সে চিন্তায় বিমর্ষ এই তারকা অলরাউন্ডার। তার দেশ এবং পরিবারের জন্য শান্তি কামনা করেছেন বর্তমানে আফগান ক্রিকেটের সবচেয়ে সেরা এই তারকা। জানাবো লর্ডস টেস্ট প্রসঙ্গ। শেষ দিনে দারুণ জমেছে ভারত ইংল্যান্ড লড়াই। দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 298 রান করে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ইংলিশদের জন্য টার্গেট দেয় 272 রান। 67 রানের মধ্যেই 5 ইংলিশ প্যাভিলিয়নে পাঠিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে টিম ইন্ডিয়া। একে একে ফিরে যান বার্নস, শিবলি, হাসিব হামিদ, জনি বেয়ারস্টো এবং জো রুট। শেষ খবর পর্যন্ত 112 রান। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি রিদিতার কাছে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকর গেমস দ্রুত বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে ওই আদেশ দিয়ে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারের মতো টিকটক, বিগো লাইভ ও লাইকি অ্যাপসও বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এর আগে টিকটক, পাবজি সহ অনলাইন খেলা বন্ধ ও অপসারণ চেয়ে রিট আবেদন করেন মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির। আবেদনে তরুণদের জন্য ক্ষতিকর খেলা ও অ্যাপস বন্ধে বিটিআরসিকে নিয়মিত সুপারিশ করতে প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবীদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। পাবজি এবং এই ধরনের সিমিলার কতগুলো ফ্রি ফায়ার, তারপরে এই ধরনের কিছু কিছু অনলাইন গেমস আছে যেগুলা আমাদের যে যুব সমাজ এবং স্কুলের বাচ্চাদের জন্য প্রচন্ডভাবে একটা হুমকি স্বরূপ এবং যেটা একটা অ্যাডিকশনের পর্যায়ে পড়ে। তো এইটা কেন বা বিটিআরসি বন্ধ করছে না, এই টার্মসে একটা রুল চেয়েছে এবং পেন্ডিং হিয়ারিং অব দ্য রুল তারা একটা ডিরেকশনও চেয়েছে যে বিটিআরসি যাতে এই জিনিসগুলো বন্ধ করে দেয়। অশোক লেলা, রিফাত অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর্ণানো সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1300 ছাড়িয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। টাইমস স্কোয়ারে ছিল বিশেষ আয়োজন। আইকনিক বিলবোর্ডে দিনভর বঙ্গবন্ধু চিত্র প্রদর্শন করা হয়। নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকেলে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মুশিউর রহমান। বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত ডক্টর নুরুন নবী, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী কাইয়ুম। বঙ্গবন্ধু পৃথিবীর যত স্বাধীনতা আন্দোলন আছে, মুক্তি আন্দোলন আছে, মুক্তি চিন্তা আছে, বঙ্গবন্ধু এই চিন্তা এবং ধারণাকে নিজের ভিতরে আত্মস্থ করেছে এবং তার যে আন্দোলন এবং তার যে সংগ্রাম এটারই
প্রাইডের প্রকাশ। আয়োজনে অংশগ্রহণকারীরা বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার প্রতিষ্ঠা সম্ভব হতো না, বাংলাদেশ সৃষ্টি হতো না। যার স্বপ্ন এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতার পতাকা, নিউইয়র্ক এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইল। তার জীবনালেখ টাইমস স্কয়ারের বিলবোর্ডে প্রচারের মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইল নিউ ইয়র্ক। আলভি হোসাইন, চ্যানেল আই। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সুই সুতোর বুননের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন যশোরের অনুপমা মিত্র। শারীরিক প্রতিবন্ধী এই নারী এখন নকশি কাঁথা বুননে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করে চলেছেন। তার হস্তশিল্প প্রতিষ্ঠান আয়োজন এবছর রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু মুজিব শিল্প পুরস্কারে মনোনীত হয়েছেন। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠন তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমর রিপোর্ট। যশোরের নারীদের বোনা ঐতিহ্যবাহী নকশি কাঁথাকে যারা দেশ বিদেশে পরিচিত করেছেন, তাদের মধ্যে একজন নীলগঞ্জ তাঁতিপাড়ার অনুপমা মিত্র। 3 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে একটি পা অচল হয়ে গেলেও বুদ্ধি আর পরিশ্রমে সফল উদ্যোক্তা হয়ে ওঠেন তিনি। 2005 সালে তিনি দেশের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তার পুরস্কার পান। এবছর বঙ্গবন্ধু মুজিব শিল্প পুরস্কারেও মনোনীত হয়েছেন অনুপমা মিত্র। সংগ্রাম করেই কিন্তু নারীদেরকে আগাইতে হয়। আমার দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে আমি সমাজে একজন প্রতিষ্ঠিত নারী হিসাবে দেখতে চাই, আমাকে দেখতে চাই। অনুপমা মিত্রের গড়ে ওঠার পেছনে মূল প্রেরণা তার ভাই রঞ্জিত কুমার মিত্র। প্রান্তিক মানুষ আছে, তাদের জন্য আমাদের কাজ। এটা আমরা শুধু ব্যবসা হিসেবে আমরা দেখিনি, আমরা যশোরের একটা নকশির কাজের যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই আমাদের মূলত এই প্রচেষ্টা। অনুপমার সাথে বর্তমানে প্রান্তিক পর্যায়ে 800 নারী কাজ করছেন। আমরা পড়াশোনার পাশাপাশি এই দিদির কাছে কাজ শিখি। এই জায়গা থেকে কাজ শিখেছি, কাজ শিখে এখন বাসায় যাইয়ে বাসায় অর্ডার নিয়ে এরকম ছাপাই, এই নকশি কাঁথা ছাপাই, তারপরে চাদর ছাপাই। গ্রামের দরিদ্র নারীদের কারুশিল্পের প্রশিক্ষণ দেন অনুপমা মিত্র। এর মাধ্যমে যশোরে বর্তমানে ছোট বড় 150-র বেশি নারী উদ্যোক্তা কাজ করছেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। নিউজ ডেটা আন্তর্জাতিক সংবাদ। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1300 ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন প্রায় 6000 মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় সময় শনিবার সকালে আঘাত হানার 7.2 মাত্রার এই ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। ভূমিকম্পের পর 1 মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন হাইতির প্রধানমন্ত্রী। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। জাতীয় চিড়িয়াখানায় প্রদর্শনীর জন্য রাখা হলো দুর্জয় ও অবন্তিকা নামের 2.5 মাস বয়সী নতুন 2টি বাঘ শাবক। করোনাকালে চিড়িয়াখানা জনবিচ্ছিন্ন থাকায় বাঘের মতো অন্যান্য পশু পাখিদেরও প্রজনন বেড়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। 19 আগস্ট থেকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেবার কথাও জানান তিনি। লায়লা নওশিনের রিপোর্ট। করোনাকালে জাতীয় চিড়িয়াখানা জনবিচ্ছিন্ন থাকায় পশু পাখির প্রজনন যেমন বেড়েছে, তেমনি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য। এবছর 26 মে টগর ও বেলি নামের বাঘ দম্পতির ঘরে দুর্জয় আর অবন্তিকা নামের 2টি শাবকের জন্ম হয়। দুর্জয় ও অবন্তিকাকে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় এখন মোট বাঘের সংখ্যা দাঁড়ালো 11টিতে। আজ উন্মুক্ত করা হলো প্রদর্শনীর জন্য। এই 2টি বাচ্চাকে আমরা যথাযথভাবে আন্তরিকতার সঙ্গে নার্সিং করছি। তাদের খাবার দাবারের দিক খেয়াল রাখা হচ্ছে। ফুল টাইম তাদের সিসিটিভি ক্যামেরায় মনিটর করা হচ্ছে। করোনাকালে এই চিড়িয়াখানায় জন্ম নিয়েছে অসংখ্য হরিণ, ছানা আর ময়ূর। আমাদের কোনো প্রাণী
এত বেশি বাচ্চা হয়েছে যে সেগুলো আমরা বাইরে বিভিন্ন জায়গা দেওয়ার পরিকল্পনা করেছি। আমরা প্রায় 36 লাখ টাকার হরিণ বিক্রি করে দিয়েছি, আমরা ময়ূর বিক্রি করছি, এবং আমাদের এখানে এত ময়ূরের বাচ্চা হয়েছে, অন্যান্য পশু প্রাণীর এত বাচ্চা হয়েছে যে এগুলা সংকুলন করা এখন কঠিন। বেড়েছে বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ। কয়েক জাতের বক, ওয়াক সহ প্রায় 246টি পাখি অবমুক্ত করা হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 49 পয়েন্ট বেড়ে 6,748 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 375টি কোম্পানি, 2,953 কোটি 92 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 292 কোটি 23 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 204টির, কমেছে 146টির এবং অপরিবর্তিত রয়েছে 25টি কোম্পানির শেয়ারের দাম। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। আলোচনায় অংশ নেন রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সাজিদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মাহফুজুর রহমান লোটন এবং সাধারণ সম্পাদক ওয়াদুন নবী অনু। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময় পদকপ্রাপ্ত খেলোয়াড় সহ 100-এর বেশি খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেওয়া হয়। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ভোলায় মালটার বাগান গড়ে তুলেছেন এক স্কুল শিক্ষক। গত 2 বছরের তুলনায় এবার অনেক বেশি ফলন এসেছে তার বাগানে। কয়েক লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভোলা সদরের চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম 2017 সালে 2 একর জমিতে গড়ে তোলেন মালটা বাগান। 2019 সাল থেকেই ফল পাচ্ছেন তিনি। এবছর 4-5 লাখ টাকার মালটা বিক্রির আশা তার। আমার শিক্ষকতার পাশাপাশি আমার যে অবসর সময় থাকে, এই সময়তে আমি বাগানে আইসা সময় কাটাই, এবং হইলো আমি আমার কিছু কর্মচারী আছে তাদেরকেও আমার দিক নির্দেশনা থাকে যে এখানে যাতে কোনো ফরমালিন মানে ব্যবহার না করা হয় এবং জাস্ট প্রাকৃতিক পদ্ধতিতে যাতে ফলগুলো উৎপাদন করা হয়, কীটনাশক যতটুকু সম্ভব কম ব্যবহার করা হয়। তাই গত বছর আমি ইনশাল্লাহ বাজারে যথেষ্ট সাড়া পাইছি। পাইকারের কাছে যে মালটা দিছি তাদের কাছে আমি শর্ত দিছি যে আমার এই ফলে কোনো রকম মানে ফরমালিন ইউজ করা যাবে না। এই বাগানে কাজের সুযোগ হয়েছে স্থানীয় কয়েকজন কৃষি শ্রমিকের। গত কয়েক বছর ধরিয়া এই মালটার বাগানে কাজ করে আমাদের সংসার খুব ভালোই চলতে আছে। আমি আগের যে বেকার ছিলাম, বেকার সমস্যাটা সমাধান হয়ে গেছে এবং ইনশাআল্লাহ আমি ভালোভাবে চলতে পারি, ভালোভাবে আমার সংসার চলে। ভোলা জেলায় মালটা বাগান সম্প্রসারিত হয়েছে 30 হেক্টর জমিতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বাস করছে হাজারো পরিবার। বৃষ্টিতে সেই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। নিরাপদ আশ্রয়ে যেতে প্রশাসনের অনুরোধের পরও সেখানে বাস করছে ওই পরিবারগুলো। খাগড়াছড়ি থেকে আজহার হীরা তথ্য ভিডিওচিত্র শৌমিক আহমেদের রিপোর্ট। এবারের বর্ষায় খাগড়াছড়িতে পাহাড় ধসে বড় দুর্ঘটনা নেই, তবে অনেক স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটছে। জেলা সদরের শালবন, কলাবাগান, সবুজবাগ, মোল্লাপাড়া সহ উপজেলা পর্যায়েও ঝুঁকি নিয়ে বসবাস করছে হাজারো পরিবার। কিছু লোক নতুন বাড়ি করতেছে এবং পাহাড় কাটতেছে, পানির ড্রেনমেন্ট করতেছে নিকাশনের জন্য। এই জন্য কিছু লোকের ক্ষতি হইতেছে। পাহাড় ভাঙে ভাঙে পরে আমরা আতঙ্কের মধ্যে থাকি, একটু বাইরেও যেতে পারি না, ছেলে মেয়ে পরে যায় কিনা। এমন ভাবে ভাঙছে, ঘরের ভিতরে থাকাই এমন চাকরি দিছে, ঘরে থাকার মতন কোনো একটা মানুষও রাখি নেই ঘরে। আইন আছে যেটা, সেটাকে প্রয়োগ করলে আমাদের পার্বত্য অঞ্চলে পাহাড় কাটা বন্ধ হবে এবং পাহাড় ধস বন্ধ হবে। বর্ষা এলেই ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীদের সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেয় প্রশাসন।
তবে সারা বছর প্রভাবশালীদের পাহাড় কাটা বন্ধে উদ্যোগ দেখা যায় না। আমরা অনুরোধ করতেছি আপাতত তারা সেফ সাইডে যে কোনো জায়গায় গিয়ে বসবাস করলে আমাদের আবাসন প্রকল্প কাজ শেষ হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ওই জায়গায় তাদেরকে পুনর্বাসিত করব। ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বৃদ্ধি পায়, মানুষ যারা ওই এলাকায় বসবাস করে তাদের বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পাহাড় কেটে পার পাওয়া যাবে না। জেলা প্রশাসন পাহাড় কর্তনের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। এ অঞ্চলে বসবাস নিরাপদ করতে পাহাড় কাটা বন্ধে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৌমিক আহমেদ, চ্যানেল আই। ধামাকা.com তথ্য প্রযুক্তি সংবাদ। মহাকাশে কলোনি স্থাপনের সম্ভাবনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে নাসা। তারই অংশ হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মিশনে যোগ দিয়েছে একটি 3D প্রিন্টার। মহাকাশ আবাসন নির্মাণে ব্যবহারে উপযোগী কাঁচামাল তৈরির কাজে সহযোগিতা করবে ওই প্রিন্টার। মহাকাশে কলোনি স্থাপনের বিষয়টি নিয়ে যারা গবেষণা করছেন আবাসন সমস্যার সমাধান হিসেবে চাঁদ বা মঙ্গলের মাটি ও পাথরের অনুকরণে 3D প্রিন্টারের তৈরি উৎপাদনের ব্যবহার বিবেচনা করে দেখছেন তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী। সভাপতিত্ব করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবারও অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতি, ফিরে এসে যা দেখবেন। চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের নারী পাচারকারী দলের 3 জন গ্রেফতার। বাংলাদেশ থেকে 200 নারীকে পাচার করার তথ্য র্যাবের হাতে। ফিরে এলাম বিরতির পর। চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি 1 থেকে 1.5 লাখ টাকায় ভারতীয় দালালদের কাছে বিক্রি করে দিত নারী পাচারকারী দলের কাল্লু সোহাগ চক্র। র্যাব জানিয়েছে বাংলাদেশ থেকে এ পর্যন্ত প্রায় 200 নারীকে পাচার করেছে চক্রটি। এই চক্রের শিকার এমন এক মেয়েকে নিজের জীবন বাজি রেখে উদ্ধার করে এনেছেন তার মা। স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ভারতের উত্তর দিনাজপুরের নিষিদ্ধ পল্লী থেকে মেয়েকে উদ্ধার করেন তিনি। রাজধানী পল্লবী থেকে নিয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে র্যাব। র্যাবের অভিযানে কাল্লু সোহাগ ওরফে কালানাগিন চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। অমানবিক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রাজধানীর পল্লবী এলাকা হতে বর্ণিত মায়ের তরুণী 17 বছরের মেয়েকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হয়। তরুণীকে পাচারকালীন সময়ে যারা পাচার করেছে তারা উক্ত তরুণীকে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়েছিল, বিশেষ করে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়েছিল। করোনা সংক্রমণের মধ্যে চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামে গত 1 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 30 জন এবং মৃত্যু হয়েছে 2 জনের। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম শহরে শুরু হয়েছে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও জনসচেতনতামূলক ডোর টু ডোর ক্যাম্পেইন। নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকা থেকে একযোগে নগরীর 41টি ওয়ার্ডে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এমরাজউল করিম চৌধুরী। চট্টগ্রাম শহরকে নিজের মতো করে করোনা, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে একযোগে কাজ করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান মেয়র। সামগ্রিক জিনিসগুলো মনিটরিং করার জন্য দায়িত্ব দিয়েছি। মশার ওষুধ থেকে আরম্ভ করে পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু দিকে লক্ষ্য রেখে যাতে জনগণকে এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া থেকে কিভাবে রক্ষা করা যায়, নিয়ন্ত্রণ করা যায় এই রোগ, সেটার দিকে নজর রাখার জন্য। আবার অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতি, ফিরে এসে যা দেখবেন। জয় দিয়ে মেসিহীন বার্সেলোনা লা লিগা